স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুইজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। সেনাবাহিনীর হাতে ধরা পড়লেন অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও অন্যতম সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জন। মঙ্গলবার রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে কঠোর হবে সেনাবাহিনী। গত শতকের 90-এর দশকে রাজধানীর মগবাজার ঘিরে উত্থান হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা সহ অপরাধ জগতের অনেকটাই নিজের কবজায় নেন। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুব্রত বাইন। রেড অ্যালার্ট নোটিশেও রয়েছে তার নাম। তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করে। সুব্রত বাইনের হাত ধরে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতে আধিপত্য ছড়ান। 2015 সালে ভারতে ধরা পড়েন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, পরে জামিনে মুক্ত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন, পুরান ঢাকার মুরগি মিলন, খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ট্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এবার সেনাবাহিনীর হাতে ধরা পড়লেন সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জন। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কালীশঙ্করপুরের একটি বাসায় অভিযান চালানো হয়। 3 ঘন্টার অভিযানে ধরা পড়েন সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফ। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানিয়েছে আইএসপিআর। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসবাদ সংক্রান্ত যেকোনো মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানা থেকে আবারও পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর পোশাক জব্দ করেছে পুলিশ। এবার জব্দ করা হয়েছে 11,000 পোশাক। পুলিশ জানিয়েছে, আটক কারখানার মালিক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন গার্মেন্টস থেকে সব পোশাক জব্দ করা হয়। গেল মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 জন চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংগো অ্যাপারেলস পোশাক কারখানায় কুকিচিনের ইউনিফর্মের অর্ডার দেন। গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়। চুক্তি হয় 2 কোটি টাকায়। অর্ডার দেওয়া হয় 30,000 ইউনিফর্ম তৈরি। এর আগে জব্দ করা হয় 20,300টি ইউনিফর্ম। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া আরও এক জুলাই যোদ্ধা আত্মহননের চেষ্টা করেছেন। সোমবার রাতে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, হাসপাতাল, জুলাই আন্দোলনের নেতারা, সরকার কেউই নিতে চায় না তাদের দায়িত্ব। আর পঙ্গুতে ভর্তি যোদ্ধাদের অভিযোগ আরও বেদনাদায়ক। চিকিৎসার পাশাপাশি ঠিকমতো খাবারই পান না তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের বেহিসাবি গুলির সামনে দাঁড়িয়ে তাজা রক্তের রাজপথ রাঙিয়ে শত শত জীবন দিয়ে 16 বছরের স্বৈর শাসককে দেশ থেকে বিতাড়িত করে 18 কোটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার পথ সুগম করেছিল দেশের লাখ লাখ মানুষ। সে যুদ্ধে গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে হাজার হাজার যোদ্ধা। 10 মাস পরে কেমন আছেন তারা? রবিবার রাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা 4 জন বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। বেদনার সে দাগ মলিন হবার আগেই সোমবার রাতে আরও একজন একই পথ বেছে নেয়। বিপ্লবের 10 মাস পরে এসে জাতির এই বীর সন্তানদের জীবনের দাম এত কমে যাওয়ার কারণ কি? আমলিক নিষিদ্ধের সময় বল গেট দিল শাহবাগে, তখন তাদের 2টা দাবি দেওয়া ছিল, আমলিক নিষিদ্ধ, জুলাইয়ের ঘোষণাপত্র। কিন্তু আমলিক নিষিদ্ধ হয়ে গেছে, তারা চলে গেছে। জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু কোটার ভিতরে টানায় থুয়ে দিচ্ছে। কার ফ্যামিলির সমস্যা,
কার অর্থনৈতিক প্রবলেম, কার চিকিৎসা নিয়ে টেনশন, কার যে কি অবস্থায় আছে, এটা আমরা একসাথে আসি, হাসাহাসি করতেছি, কথা বলতেছি, বুঝতে পারছি না। হাসপাতালটির পাশেই পঙ্গুর চিত্র আরো ভয়াবহ। এখানে ভর্তি প্রায় 200 যোদ্ধার পাহাড় সমান অভিযোগ। দুপুর 2টার চিত্র এটি। পায়ে স্নাইপারের গুলি নিয়ে মারাত্মক আহত কাজী জাবের পরিমাণ মতো খাবার না পেয়ে হাসপাতালের বেডের পাশেই রান্না করছেন। আর এখানে 2 জনের খাবার, একজনের না। খাবারের মান অত্যন্তই খারাপ, যে কারণে রান্না বান্না করতে হয়। এই হাসপাতালে ভর্তি থাকা প্রায় সবার চিত্র একই। এক পা না থাকা কিংবা পায়ে খাঁচা পরানোদের সেবায় থাকা পরিবারের একমাত্র সদস্য পান না হাসপাতালের খাবার। হাসপাতালের দেয়া এক টুকরো মাছে পুষ্টির ঘাটতি পূরণ না হওয়ায় রান্নার পথ বেছে নিচ্ছেন প্রায় সবাই। যে একজনের ভাত দেয়, ভাত হয় না, একজনের ভাত হয় না, নষ্ট খাবার দেয়। আমার ছাত্র ভাইয়েরা আসে না, সমরকারীরা এরা আসে না, তা আমরা লাভ কি ভিডিও করে ভাই? আমার তো এমনিতেই মরা। তারা তো আগে যোগাযোগ করছে কিন্তু বাট এখন রাজনীতির দল খোলার পর থেকে আমি এখনো তাদের যোগাযোগ কোনো পাইনি। অভিযোগ এখানেই শেষ নয়। চিকিৎসা আন্দোলনের নেতাদের সীমাহীন অবহেলা, পুনর্বাসন না পাওয়া সহ নতুন সংকট, নিজস্ব টাকায় প্রাইভেটে নানা পরীক্ষা করানো। হসপিটাল থেকে আমাকে এখন বলতেছে যে তোমার অপারেশন 2-3 দিন পরে তুমি এই টেস্টগুলো বাইরে থেকে করে নিয়ে এসো। আমার কাছে টাকা পয়সা তো নাই, আমি বিগত 9 মাস ধরে এখানেই ভর্তি। বই পড়ে সময় কাটানো ইঞ্জিনিয়ার সৌরভের সাথে করা হয়েছে চরম বিশ্বাসঘাতকতা। পর্যবেক্ষণ ও থেরাপি ছাড়া আর কোনো চিকিৎসার দরকার নেই জানিয়ে দেওয়ার পর বাহিরে পরীক্ষা করে সৌরভ জানতে পারেন চরম অবহেলায় এখন তার পা বাঁচানো দায়। ডায়াগনোসিস করার পরে দেখেন এটা কয় তারিখের, 16 তারিখের। আমার রিপোর্টে এটা আসে যে আমার পায়ের এত খারাপ অবস্থা, বাজে অবস্থা, যে আমার এই দেশে ট্রিটমেন্ট নাই। আহতরা বলছেন তাদের প্রতি এমন আচরণ বিপ্লবী রক্তের সাথে চরম অবহেলা। রক্তক্ষয়ী সংগ্রামে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের 10 মাস পরে হাসপাতালের দেয়ালে এ লেখা বড়ই বেমানান। জুলাই যোদ্ধারা বলছেন তারা বেশি কিছু চান না, চান জুলাই আন্দোলনের সুফল নিশ্চিত হোক শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে উঠবে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, একটি মহল নির্বাচন পেছাতে নানা উসিলা দাঁড় করাচ্ছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার তাগিদ দেন বিএনপির এই নেতা। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি। সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময় নিরুৎসাহিত করি এবং প্রতিরোধ করার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2024-25 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, বাজেট বাস্তবায়ন যে সরকারই করুক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকলে বাস্তবায়নের সমস্যা হবে না। বাজেট ঘাটতি, ঋণ নির্ভরতা ও মুদ্রাস্ফীতির মতো সমস্যা অর্থনীতিকে চাপে ফেলেছে। মঙ্গলবার সকালে রাজধানী সিপিডি কার্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাধীন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য সহ গণমাধ্যম কর্মীরা। আপনারা সিপিডির নির্বাহী পরিচালক সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমান বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থানের একটি প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে তুলে ধরেন সরকারের 6টি খাত নিয়ে সুপারিশমালা। পরে নির্বাচনের মোক্ষম সময় কবে এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, সরকার গঠনের 9 মাস পেরিয়ে গেছে, কাজেই এখনই সময় তারিখ ঘোষণার। নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও
সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা ইয়ে দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। এই সময় তিনি আরো বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিনিয়োগ বাড়বে না, সৃষ্টি হবে না কর্মসংস্থানও। দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, ভিতরে কর্মসংস্থান, আমার যারা কর্মসংস্থানের মধ্যে রয়েছে, কারণ বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগ বাড়িয়ে এনে জীবনমান উন্নয়ন করার বিকল্প নেই। সাধারণ মানুষ গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনমানের অবনমন যেটা দেখেছে, সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা করতে গেলে বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। অর্থনীতির প্রতিটি খাতের সংস্কার দ্রুত বাস্তবায়নে আলাদা করে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করে সিপিডি। আমি যেটা বলবো সেটা হলো, মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে নতুন করে আর ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পথসভার শুরুতে তিনি এই কথা বলেন। হাসনাত বলেন, এনসিপিতে কোনো যোগ্য নেতৃত্ব না দেখলে তাদেরকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার তাগিদ দেন তিনি। পথসভায় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, শাহজাদা হাসান আলী সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যা পর্যন্ত তারা চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় পথসভায় যোগ দেন। আন্দোলনের সময় যে হাত ছিল এই চকবাজার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোনো ফেসিবাদীর হাতে আমরা তুলে দিতে পারবো না। আমরা চাই না আমাদের কোনো ভাই বোন আমার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করবে না, খুন করবে না। এই ন্যূনতম চাওয়াতে আমাদের সবাইকে এক থাকতেই হবে। কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে দলীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এছাড়া যিনি ভালো কাজ করবেন, তিনি যেই দলেরই হোক, তাকে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। বেকসুর খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, ফৌজদারি দণ্ডবিধি লঙ্ঘন করে এই মামলায় সাজা দেওয়া হয়েছিল। পতিত শেখ হাসিনা সরকারের আমলে শুরু হয় স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ। সেখানে একে একে কার্যকর করা হয় জামায়াতের 6 শীর্ষ নেতার মৃত্যুদণ্ড। 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তাকে। আপিলে এই রায় বহাল রাখলে পুনর্বিবেচনার জন্য আবারও আবেদন করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর যা আমলে নিয়ে ফের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, সাক্ষ্য প্রমাণ বিচার না করেই এই মামলার রায় দেওয়া হয়েছিল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। এই মামলার মতো বাকি মামলাগুলোকেও আমলে নিয়ে রিভিউ বোর্ড গঠনের মাধ্যমে সাজা কার্যকর হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেন, এই রায় বর্তমান বিচার ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে না। ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে, সেক্ষেত্রে এমন কোনো আদেশ আমরা প্রতিবাদ করি বা এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করবে। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলেও জামায়াত নেতাকে দ্রুত মুক্তির নির্দেশও দিয়েছেন আদালত। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।
এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ইতিপূর্বে ক্যাঙ্গারু আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত হত্যা করা হয়েছে। জামায়াতের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান ডাক্তার শফিকুর রহমান। এই রায়ের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই তথ্য জানান। বলেন, হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নাহিদ হাসান পাপেল নামের একজন। আর রাব্বি ওরফে কবুতর রাব্বি এবং মেহেদি হাসান নামের 2 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 13 মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ছাত্র দল নেতা শাম্য। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এই সংক্রান্তে আরো 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রাব্বি, কবুতর রাব্বি, 2 মেহেদি, 3 পাপেল, 4 রিপন, 5 সোহান, 6 রবিন, 7 হৃদয়, 8 সুজন। একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ভূমি সচিবের সঙ্গে আলোচনায় আশ্বস্ত হয়ে বুধবারের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। ভূমি সচিব জানান, দাবি দাওয়া নিয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা 4র্থ দিনের মতো মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10:30টায় সচিবালয়ের বাদামতলায় তাদের কর্মসূচি শুরু হয়। জনপ্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ঘুরে তারা আবারও বাদামতলায় জড়ো হন। তবে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারেননি। সকাল থেকে সাংবাদিকদের ঢোকাও নিষেধ করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। দুপুর 1টার পর সাংবাদিকদের সচিবালয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়। গেটের বাইরে আইন শৃঙ্খলা ব্যবস্থাও ছিল কঠোর। ভিতরে তো স্বাভাবিকভাবে চলছে, অফিস চলছে স্বাভাবিকভাবে। আমরা গাড়ি চেক আপ করে আমরা কার্ড শিওর আছে কিনা এটা নিশ্চিত করে আমরা ব্যবস্থা নিচ্ছি। আন্দোলনে কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য পরিষদ ফোরাম। এই আন্দোলনের মাধ্যমে যাতে কোনো সাবরেজ না হয়, কোনো ধরনের সহিংসতা না হয়, এই জন্য আমরা ওদেরকে শান্ত রাখার জন্য আমরা কিছু সিনিয়র অফিসার আজকে ঢোকার কথা ছিল। আমরা বলেছি যে স্থগিতের আদেশটা জারি করতে হবে, তারপরে আমরা আমাদের আন্দোলন উদ্র করব। মঙ্গলবার দুপুর 2টায় সচিবালয়ে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের নেতৃত্বে আরও 4 সচিব সহ কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সচিব জানান, বুধবার তাদের দাবি দেওয়া নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনা হবে। ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেজন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন সেই সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। ভূমি সচিবের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়ে কর্মচারী ঐক্য পরিষদ তাদের বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানায়। সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। আমরা সেই সূত্রে আমরা পরীক্ষা পেয়েছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি স্যারের সাথে বলবেন, আশা করি আমরা এখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট ক্যারি আউট হবে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় সরকার। এই অধ্যাদেশকে কালাকানুন আখ্যায়িত করে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করছেন কর্মচারীরা। এর মধ্যেই রোববার সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করে সরকার। এতে আরও ক্ষুব্ধ হয়ে পড়েন কর্মচারীরা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। সচিবালয়ে ওএনবিআর সহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে এই অবস্থান নেয় সংগঠনটি। সচিবালয়ের আশপাশের এলাকায় সকল সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা না করে তারা স্থান ত্যাগ করবে না বলে পুলিশকে সাফ জানিয়ে দেয়। সচিবালয়ের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরো একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার নামে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয়ের অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে এই নির্দেশনা জারি করে আদালত। এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে সংস্থাটি। অর্থ বাণিজ্য সংবাদ। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে 17,345টি, যা বছরের ব্যবধানে বেড়েছে 22.96। পাচার অর্থ ফেরাতে ততটা সহযোগিতা করছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। এ কারণে সময় লাগছে বেশি, তবে 3 থেকে 5 বছরের মধ্যেই এসব অর্থ দেশে আনা সম্ভব। এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, গত অর্থ বছরে সন্দেহজনক লেনদেন 23% মতো বেড়েছে। এটা করতে হয় লোকাল যে যাদের অথরাইজড যে এজেন্সি, সেটা কারা? সেটা হচ্ছে দুদক, সেটা হচ্ছে আমাদের সিআইডি, এরকম যারা এম্পাওয়ার্ড বাই ল। বিএফআই ইজ নট এম্পাওয়ার্ড বাই ল। আমরা তাদেরকে তথ্য দেব, তারা আরো তথ্য কালেক্ট করবে, সম্মিলিতভাবে তার কেসটাকে তৈরি করবে, করে কোর্টে নিয়ে যাবে, তারপর এটা কোর্টের জুরিসডিকশনে চলে যাবে। সেটাই আমাদের বিধিবিধান, সেভাবেই আমাদের চলতেও হবে। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।